মাই নেম ইজ সামিয়াস সিদ্দিকী। পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম আমি কোথায় চান্স পেয়েছি, কোথায় কি র্যাঙ্কিং এসেছে, কোথায় কি সাবজেক্ট এসেছে, এবং আমি আলটিমেটলি কোথায় নিজেকে ভর্তি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি বলেছিলাম। এন্ড আমি এটাও বলেছিলাম যে আমি পরের ভিডিওতে আমি ব্যাখ্যা করবো যে আমি কি কি ভুল করেছি, কি কি সফলতা লাভ করেছি, এবং আমার ফ্রেন্ডসরাও কি কি সফলতা এবং ভুলের মধ্যে দিয়ে গিয়েছে যার কারণে তারা অনেকে কোথায় যেখানে তারা অবস্থান করছে সেটা আমি ব্যাখ্যা করব। এবং আমি আমার বন্ধুদের এবং আমার এবং সবার উদাহরণ আনার এর জন্য চেষ্টা করব যেন প্রত্যেকটা টপিক এবং সবার অবস্থাটাই আমি ব্যাখ্যা করতে পারি। বিকজ অনেকেই তোমরা ভাববা যে ভাইয়া আমি চান্স পাই নাই, ভাইয়া আমি যেখানে চেয়েছিলাম সেখানে পাই নাই, তাহলে কি হবে এরকম। তো আমি সবার উদাহরণটাই দিব যেন তোমরা হতাশ না হও এবং বুঝতে পারো যে তোমাদের নেক্সট পদক্ষেপ কি হবে। এন্ড আমি এটাও তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করবো যে লাইফে শুধুমাত্র পাবলিকেই চান্স পাওয়া, শুধুমাত্র তোমার যেটা ইচ্ছুক, যেটা তোমার গোল, সেটাতেই আটকে না থাকা উচিত। মানে শুধু চান্স পাওয়াটাই যে মেইন ফ্যাক্টর না, তুমি যে ওটা না পেয়েও তুমি তোমার জীবনে সফল হতে পারো, তুমি বিভিন্ন ভাবে তোমার যে উদ্দেশ্য সেটা তুমি সফল করতে পারো, সেটাই আমি তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করবো। And কিভাবে লিটারাল আমি কয়েকজনের উদাহরণ দিব যারা আমার থেকে মানে সামাজিক স্ট্যান্ডার্ডে বাজে জায়গায় গিয়েও তারা আমার থেকে, এবং তোমার ইমাজিন করবে না তার থেকেও বেটার অবস্থানে আছে। এবং আমি বলতে চাবো, একটা প্রথমেই বলতে চাবো যে সমাজের কথা ভেবে কাজ করবে না, নিজের কথা ভেবে কাজ করবে। সমাজ শুধু পারে তোমার অবমাননা করতে, তোমাকে সবসময় ইনসাল্ট করা, তোমাদেরকে নিচু টেনে আনা, সেটাই হচ্ছে সমাজের কাজ। সকল ক্ষেত্রে না, সবাই না অবশ্যই বলবো, তবে মোস্ট অফ দেম এই দায়িত্বই পালন করে। তো আমি তোমাদেরকে বুঝাবো যে কিভাবে নিজেকে ঠিক রেখে তুমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। তো আমি শুরু করি। আমি হচ্ছে আমার স্কুল লাইফ থেকে শুরু করবো, বিকজ আমি মনে করি ওই টাইম থেকে মানুষের একটা চেঞ্জেস আসা শুরু করে। তো আমি হচ্ছে এসি ইএস আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে পাস করেছি। জেএসসি এসএসসি উভয় এখান থেকে দিয়েছি। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমি ক্যান্টনমেন্ট স্কুলে পড়েছি। তো আমার ফাদার আর্মি না, সিভিল। সো ওই লবিং করে আর্মি দ্বারা ওভাবে ভর্তি হয়েছি। অ্যান্ড আমি যদি একটা কথা বলি, যা ইউ ওয়ন্ট বিলিভ, তোমার মানে এসিপিএসসি তে কি, এসিপিএসসি কি রকম রেসিজম হইতো, জিনিসটা খুব সাটেল। এবং আর্মি স্কুল কলেজে এই ইউনিভার্সিটিতে এইসব রেসিজমই চলে। এমআইএসটি তেও তোমরা অনেকে পাইলে পাইতে পারো জিনিসটা। সো হোয়াট ইজ দিস রেসিজম? এই রেসিজম হচ্ছে তোমাকে, তুমি আর্মি না সিভিল এই হিসেবে তোমাকে আলাদা করা হয়। লিটারাল, আমি যখন এসপিএসসি ছিলাম তখন আমার সেকশন ছিল পি, অ্যান্ড পি সেকশনটা কি ছিল জানো? পি সেকশন ছিল সব সিভিল। অ্যান্ড ইউ ওন্ট বিলিভ, মানে তোমার মনে হচ্ছে না কি বলেন ভাই, সবাই তো আর্মি? না, তারা লিটারালি, হ্যাঁ অন্যান্য সেকশনও ছিল, বাট দে ওয়ার মেজরিটি আর্মি। এবং দেখা যেত তোমার হচ্ছে আহ, ওভাবেই গুছানো হতো যে যাদের ওরকম ইনফ্লুয়েন্সার। আমাদের এখানে যে সিভিল ছিল, এরা লিটারাল যারা একদমই কোনো কানেকশন নাই, যারা ফুললি লবিং এর মাধ্যমে আসছে। এবং দুইজন আর্মি ছিল, বোথ অফ দেম এর ফাদার মানে ওয়ারেন্ট অফিসার, মানে ছোট পদস্থ ছিল। মানে অল অ্যারাউন্ড বলতে পারো যে যত ধরনের ডিসক্রিমিনেশন দরকার সেটা পি সেকশনে করা হয়েছিল। বাট অন্য সেকশন, আমি বললাম কি অন্য সেকশনও ছিল, বাট বিষয় হচ্ছে ওরা ভাবে গুছায় নিচ্ছে কিভাবে জানি, যে আর্মি অ্যান্ড সিভিল, বাট সম্পূর্ণ ভেদাভেদ না। বাট যারা পড়েছে আমার সাথে মানে এক হবে যে এক ধরনের মানে তোমার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। মানে মেজরিটি ছিল না, আমাদের এখানে সিভিল মেজরিটি ছিল আমাদের সেকশনটা। তো ফান ফ্যাক্ট, আমাদের পি সেকশনই ওয়ান অফ দ্য বেস্ট সেকশন ছিল, ওয়ান অফ দ্য বেস্ট, মানে রেকর্ড অনুযায়ী। লিটার, বিকজ সিভিল মানে আর আর্মি মানে যে ডিফারেন্স না, আমাদের লিটারাল আমাদের ইয়ারই মনে হয় আমরা আরো খারাপ ছিলাম, আমাদের ব্যাচে মানে তো ওয়ার্স্ট পি সেকশন ছিল। আমাদের স্যাররা বলছে, অ্যাটলিস্ট আমরা জানি না, বাট পি সেকশনের মানে হিস্ট্রি অনেক ভালো, অ্যাজ এটা সিভিল বেশি ক্যারি করে, অ্যান্ড ওদের রেজাল্টও ভালো। তো আমার দেখা অনেক ফ্রেন্ড ছিল যারা আর্মি ব্যাকগ্রাউন্ডে ছিল, এবং দে মেড ওয়ান্ডার্স, মানে তারা অসাধারণ। লিটল ফাদার আমাদের উভয় ব্রিগেডিয়ার জেনারেল, স্টিল এত ভালো মানে এক্সট্রা কারিকুলাম পড়ালেখা দুইটাই। তো আমি ওইরকম রেসিমে যাচ্ছি না, বুঝছো? তো এইগুলা আমি এখানে এসিপিএস থেকে পাস করলাম। এসিপিএস এ যখন আমি পাস করি তখন আমার এসএসসি দেই। এসএসসি তোমার রেজাল্টের পর আমার এসএসসি তো মার্ক আসে 1215। সো 1215 ওয়াজ ইনাফ অ্যাট দ্যাট টাইম। মানে ওই টাইমে আমার
যখন মার্কিং ছিল, আমি ভেবেছিলাম আমি কোথায় আসতে পারি, কারণ আমাদের তো কলেজ চয়েস লিস্ট দেওয়া হয়। সো কলেজ চয়েস লিস্ট যাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা স্যারদের শরণাপন্ন হই। অ্যান্ড আমরা এবং এবং আগের বছরের মার্কগুলো মানে মিলাই। তো আগের বছর এমন ছিল যে 1205 মার্ক হচ্ছে কাট অফ মার্ক ছিল এসসিপিসি এর জন্য, মানে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জন্য। সো আমারটাও শঙ্কা ছিল যে না, আমি স্যারকে জিজ্ঞেস করি একটা, সে সেও আমাকে বলে যে না, তোমার ইজিলি আসা হবে, চিন্তা করে না। এবং আমার যারা ফ্রেন্ড ছিল 1205, তাদেরকে হচ্ছে তোমার একটু থাকো, হইলেও হতে পারে, নাও হতে পারে। সো আই ওয়াজ অ্যাসিউরড, আমি আমি খুব চিলে ছিলাম যে আমার তো আদমজি আসে পড়বে। এবং আমি চাইছিলাম আমার আদমজি আসো, কাজ আমি আমার এনভায়রনমেন্ট খারাপ লাগে না স্কুলে। তো আমি শুনছি কলেজটা ওরকম ছিল না। And আমি আমার কলেজ লাইফও ডিসক্রাইব করবো। সো আমার চয়েস লিস্ট কাইন্ড অফ এরকম ছিল যে তোমার হচ্ছে প্রথমত এসিপিসি, দেন হচ্ছে রেসিডেন্সিয়াল, দেন হচ্ছে রাজু, দেন হচ্ছে আমার বিএফ শাহী। তো আমি ভেবেছিলাম এসিপিসি তো আসা, মানে আমি একদম শিওর ছিলাম যে আসা পড়বে এসিপিসি। এন্ড যদি না আসে রেসিডেন্সিয়াল রাজুক। এন্ড আই নিউ যে এদের দুজনে আরো বেশি মার্কস লাগে, বাট স্টিল আমার মানে একটা আশা ছিল যে কোনোভাবে যদি এসে পড়ে। এসিপি এসিপিসি কোনো লবিং হয়, আর্মি কোটা, এক্সট্রা অনেক প্যারা আছে। এবং আমাদের ব্যাচের আমাদের অনেকে বলে যে এসিপিসি থেকে মানে স্কুল থেকে, আদমজি স্কুল থেকে কেন কলেজে নেয় না। মানে আগে এর প্রচলনটা আগে ছিল, বাট অ্যাজ ফার আই নো 2015-এ এই জিনিসটা অফ করে দেওয়া হয়, যে স্কুল থেকে কলেজে মানে যে কোটাটা থাকে, যেটা সেন্ট জোসেফ ক্যারি অন করে, হলি ক্রস করে, অনেকেই স্কুল কলেজ করে, ভিকারুনসে করে, বাট আমাদের কলেজ আনফর্চুনেটলি অফ করে দেয়। সো তারপর থেকে আর আমরা পাই না। So আমরা ব্যাচ ছিলাম 2022, তো আমরা এই ফ্যাসিলিটিটা পাই না। বাট স্টিল নাম্বারের উপর আমি অনেক খুশি ছিলাম। তো বাবা মা তাও বললো যে তুই এনডিসি সেন্ট জোসেফ দে ভাই, এটা তো আসলে এনডিসি আর সেন্ট জোসেফ মিনস তোমার লাইফের অনেক একটা বুস্ট আপ পাবে। ওটা আসলে আমি সবাইকে রিকমেন্ড করবো তুমি ট্রাই করো। এন্ড আমি ওই পার্টটাও বলছি তোমার, এনডিসি আর সেন্ট জোসেফের জন্য। সব বা আমার কথা অনুযায়ী আমি উদ্ভাসে ভর্তি হই, অ্যাজ ইউজুয়াল সবকিছু, কোনো অ্যাডমিশন উদ্ভাস। তখনকার উদ্ভাস বাদে কিছু চেনাই ছিল না। এমনিতে কোচিং করতাম, ঘাস ফুল ছিল বা এরকম ছোটখাটো কোচিং স্কুল লাইফে করেছি, বাট অ্যাডমিশন সিজন উদ্ভাস। তখন তো এত পপুলারিটি ছিল না, অনলাইন তো ছিলই না, করোনার পর পর যদিও। সো স্কুলে মানে কলেজ অ্যাডমিশনের জন্য ছিল না। তো উদ্ভাসে ভর্তি হলাম। আর এদিকে আমার খুব গেমিং প্যাশন ছিল ওই টাইমে, মনে করো ওই যে পাবজি খেলতাম, পাবজি খেললে তো তোমার মনে করো একদম ফাটাই দিচ্ছি। অ্যান্ড্রয়েডে খেলতাম, স্টিল আমি কম্পিটিটিভ খেলছি, অনেক ভালো পর্যায়ে আর্নও করছি। সো ওই হিসেবে আমার একটা প্যাশন ছিল যে আমি হয়তো কন্টিনিউ করবো, এন্ড রেজাল্ট ভালো হয়েছে, বাবা মাকে বলবো আইফোন নিবো, কম্পিটিটিভ আবার স্টার্ট করবো, মানে এসির কারণে অফ দিয়েছিলাম। সো তাও মানে হাত বসানোর জন্য গেম খেলতাম। অ্যান্ড উদ্বাসে গেলাম। আমি ততদিন পড়ালেখা করছিলাম না, কারণ আই থট আরে তুমি তো এসেই পড়বে, আমি সেই হাসি খুশি অবস্থা। দেন তাও উদ্বাসে গেলাম। ওখানে যে এক্সাম হয়, এক্সামে তোমার হচ্ছে আমার রেজাল্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানে গ্রাফ অনেকটা এরকম। তো এই গ্রাফ অনুযায়ী যখন চলতেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এই যে এরকম যদি হয় তোমার গ্রাফ, তো তোমার কে না চাবে যে মানে তার কি মনে হবে যে সে কি তার মধ্যে কোনো ত্রুটি আছে। এবং আমার এক স্যার ছিলেন, সে নটর ডেমের, যে স্কুল লাইফে পড়িয়েছে করোনার মাঝখানে। তাকে আমি ফোন দিয়েছিলাম, সে আমাকে বললো যে আরে এনডিসি কিচ্ছু লাগে না, তুমি যা পড়ালেখা করেছো বইয়ের সেসবই আসে, তুমি টেনশনই নিও না, অতিরিক্ত কিছু বলা না। আসলে আমি আবারও বলছি, যারা যদি কেউ এই ভিডিওটা দেখো, যারা এখন মাত্র এসএসসি পাস করতেছো, তাইলে আমি তাদেরকে বলবো যে আসলে এনডিসি বা সেন্ট জোসেফ এক্সামে তোমার আহামরি কিচ্ছু আসে না, এবং সবাই একই কথাই বলে। ইট ইজ ট্রু, বাট আমি ওই জিনিসটা বলবো যে আহামরি জিনিস না আসলে ওই নন আহামরি জিনিসই তুমি পারবা না, বুঝছো? যারা পারে তারাই চান্স পায়। সো তোমার আমার রেজাল্ট ভালো আসছিল, এমসিকিউ তো এবং এমসিকিউ ছিল। সো অপশন দাগাচ্ছিলাম, আমার মার্কস বৃদ্ধি পাচ্ছিল, লিটার টপ উদ্ভাসের র্যাঙ্কিং এর মধ্যে চলে আসছিলাম। এন্ড তোমার হচ্ছে সেন্ট জোসেফেরটা ছিল হচ্ছে তোমার সংক্ষিপ্ত কোশ্চেন। সেন্ট জোসেফের তোমার এক্সাম ছিল তোমার সংক্ষিপ্ত। এখন আমি তো সেন্ট জোসেফ চাই নাই, আমি মনে করছিলাম সেন্ট জোসেফ দরকার নেই, হয়তো নটরডেম না, তবে এসিপিসি হয়, ভাইস ভার্সা, মানে এই দুই অথবা নাই, এরকম আমি বুঝি, আর দরকার নেই। সো সেন্ট জোসেফের জন্য প্রিপারেশন নেই, আর যেহেতু রেজাল্ট ভালো আসছিল, মাথায় চড়ে গেছিল, দেন আমি আরো পড়ালেখা ছেড়ে দিচ্ছি। পড়ালেখা ছেড়ে টেরা একদম লিটারাল আমি বই ধরিনি, লিটারাল 2টা মাস বই ধরি নাই। ডাইরেক্ট এক্সাম হলে গেলাম, প্রথমে সেন্ট জোসেফ ছিল, তোমার সেন্ট জোসেফ
সো ওখানে এক্সাম দিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন পারি না, চটচট পারি লিখছি। স্পেশালি আমি বায়োলজিতে খুব খারাপ ছিলাম, এখনো আছি। সো ওখানে যা পারছি বেশি লিখে ভালো পারি নাই। এন্ড আমি মনে করি এসব আমি জানি না, বাট আমার মনে হয় সেন্ট জোসেফ নটরডেম তোমাদের শুধুমাত্র পড়ালেখায় মানে এক্সাম, তোমার রিটেন এক্সাম দেখে না, তারা তোমার বিহেভিয়ার দেখে। সো আবার এই ভাইভাতে ছিল, ভাইভাতে জিজ্ঞেস করেছিল অ্যাজ ইউজুয়াল, অনেক সবাই অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেছে এনডিসি আসলে তুমি এনডিসি যাবা না সেন্ট জোসেফ। And আমি ট্রুথফুলি বলছি যদি আসতেলাম এনডিসি যাই। এন্ড ওইটা হয়তো বা কোনো বিরূপ প্রভাব ফেলছে নাকি ফেলে নাই আমি জানি না। সো সেন্ট জোসেফ আসে নাই, আমার আসতে দেয় নাই, আমি কোনো চিল ছিলাম। এনডিসি তে পরীক্ষা দিতে গেলাম, আমি তাও চিল ছিলাম যে আদমজি তো এসে পড়বেই, রাইট? সো এনডিসি তে গেলাম, তারপর পরীক্ষা দিলাম। এনডিসি তে প্রত্যেক বছর এমসিকিউ হইতো। আমাদের যা লাক, এই বছর প্রথমবার তোমার হচ্ছে কি বলে সেন্ট জোসেফের মতো শর্ট কোশ্চেন হলো। তো শর্ট কোশ্চেন হয়। এখন আমার সমস্যা কি, আমি এমসিকিউ প্রচুর ভালো পারতাম, মানে আমার জিনিসগুলো জানা ছিল জাস্ট, মানে দাঁতের আগায় রাখা বলতে পারো, কারণ আমি তো পড়ি নাই। আলটিমেটলি তুমি যাই করো, তুমি আমি এটাই পরের থেকে বলবো পার্টে, যে পড়ালেখা যদি কন্টিনিউ না করো, তুমি যতই চেষ্টা করো, তোমার মানে জিনিসটা মনে থাকে না, তোমার চর্চার মধ্যে থাকা লাগে। চর্চা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং পার্সন ক্যান হ্যাভ। সো এমসিকিউ এর জন্য প্যারা হয় না, কারণ চর্চা ছাড়াও অনেকটা পারা যায়। তো যখন শর্ট কোশ্চেন দিল আমার মাথায় হাত, এন্ড সো আমি তাকানো শুরু করছি, আমাদের আসলে ডাক বাংলো ফেমাস। এন্ড ওটা পারিনি, আমি ডাক বাংলোকে ডাক বাংলা মনে করছি। এন্ড আই থট আরে ডাক বাংলা, জয় বাংলা টাইপ শিট। সো ব্যাখ্যা টেখা পারি নাই, লিখতে পারি নাই। এন্ড বায়োলজি তো পারিনি, বাইরে হয়েছি। আই থট আমার আসবে না, আমি আগেই বলছি। এন্ড আমি চিল ছিলাম। শোনো, না সেটা প্যারা না, আমি চিল ছিলাম যে আসবে না, কিন্তু সমস্যা নাই, কারণ আমি আদম জিতে পড়ে সবাই বলতেছে আইসা পড়বে আরামসে, আদম জিতে আসবে, কোনো প্যারা নাই। হ্যাপি হ্যাপি সেই এনডিসি আসে নাই। ফার্স্ট কল দিল, আমার আসলো বিএস সাহেব। আমার মাথায় হাত। আমি বলি কি রে, সবাই বললো ইজিলি আদম জি আসবে, আমার আসে নাই কেন? এটা কোন ধরনের কথা? আমি ভাবলাম হইতে পারে ফার্স্ট কল, নাথিং ম্যাটার্স। ফার্স্ট কল গেল, সেকেন্ড কল গেল, থার্ড কল গেল, ফোর্থ কল গেল, আমার ঠিক আর চেঞ্জ হয়। ভাই এমন ধাক্কাটা খাইছি, থার্ড কলে তো ভর্তি হওয়া লাগছে, অ্যাডমিশন। তো ওই টাইমে ভর্তি হওয়ার পর তোমার হচ্ছে মানে তখন একদম মানে ডিপ্রেস হয়ে গেছি। কেন বিএস সাইন আসলো, আমার এদিকে রাজুক ছিল, রেসিডেন্সিয়াল ছিল, আমি এগুলাতে আসলে তো হইতো। একটা সেপোর্টেড ছিল বিএফ সাইন সম্পর্কে আমার তখন বেশি জানা ছিল। এবং স্কুলের হিসেবে আমি জানতাম যে বিএফ সাইন খুবই ভালো ছিল। And আমি জানি না আসলে স্কুলে কিরকম, বাট কলেজ ইট প্রুভ মি রং, সেটা আমি পরে বলছি। সো ফোর্থটা আমি দেই নাই, ফোর্থটা হচ্ছে ট্রায়াল, মানে ওইটা পরে আবার দেওয়া লাগে, বাট আমি ওইটা দেই নাই কজ আই থট ভর্তি হয়ে গেছি, বাবা আমার আবার টাকা নষ্ট করবো না। যদিও আমার ফ্যামিলিগত ভাবে আমি মধ্যবিত্ত, সো নট টেকনিক্যালি আমাদের ওই মধ্যবিত্ত বলতে পারো, উচ্চ মধ্যবিত্তই বলতে পারো। সো আমাদের অভাব নাই, আবার অধিক বিলাসী জীবনও না। আমরা এই মানে ছোট ফ্ল্যাটে ছোট ভাবেই থাকি, ভাড়া বাসায়। তো আমি চাইনি যে আমার ফ্যামিলিকে আমি চাপ দিতে, এবং আমি এখনো চাইনি। তো ওই সময় আমি আর পরে আব্বুকে বলিনি, আব্বু অনেকবার জোর করছে যে দেই দেই দেই, সমস্যা নেই, মিস দরকার নেই। ইভেন আব্বু বলতে চাই যেভাবে আগের বার আর্মির মানে লবিং করেছিল, এবার করবে না। আমি বলছি, দরকার নেই, সবকিছুরই দরকার নেই, আমার যা আছে তকদিরে আমি সেটা নিয়েই কষ্ট করবো। এন্ড আই প্রুভড ইট মানে মাইসেলফ। তো পরে বিএফ সাইন শুরু হইলো। প্রথম 2 মান্থ প্রচুর ডিপ্রেসিং, কেউ কারোর সাথে মিশতে পারি না, কারণ 50% আসছে হচ্ছে তোমার ঢাকার বাহিরে থেকে। And ঢাকার বাইরে থেকে সমস্যা না, ঢাকার বাইরে থেকে মানে যে তারা, কিন্তু তা আসলে সবার মেন্টালিটি মেলে না, তারা খারাপ হয়নি, এবং এদের মধ্যে অনেকের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। বাট আলটিমেটলি এটা ওরাও বুঝছে, ওরাই বলছে যে ওদের সাথে আমাদের মিলতেছে না ওইটা। তো পরে মিলতে তো সময় লাগছে। তো 2 মাস খুব ডিপ্রেসিং গেছে। বাট কাকতালীয় ভাবে আমি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মানে ফ্রেন্ড সার্কেল পাইছি ঠিক এই টাইমে। অ্যান্ড ওভাবে তাদের সাথে ঘোরাফেরা করা। অ্যান্ড আমি এসএসসি পর্যন্ত মুরগি হই, আমার ফ্যামিলি, আমার মা বাবা কখনো আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। তো ওইরকম ছিলাম। আমি এসএসসির পর প্রথম হচ্ছে আমার ফ্রেন্ডসদের সাথে ফ্যান্টাসি কিংডম, যে শিখর, ওটাতে গিয়েছিলাম, তোমার জিপিএ 5 ব্লক। তো এত মাত্র জাস্ট ট্যুর দেওয়া শুরু করছি, তো যখন নতুন ফ্রেন্ড সার্কেল হইলো, কলেজে ফ্রিডম, আব্বু আম্মু কিছু বলে না, সকালে যাই, তখন বলো বাঙ্ক মারা, এই সেই ঘুরতে যাওয়া, সব করছি। ইভেন আমি কখনো জানতাম না যে আমার গানের ভয়েস আছে। তো এই টাইমে আমার এক ফ্রেন্ড সাজেস্ট করলো, মানে একদিন আমি হচ্ছে গিটার বাজাতে পারি, আমি হচ্ছে
গিটার বাজানো শিখতাম, আমি কখনো গান শিখিনি। তো আমি একবার একটা ওদের সাথে গিগে গিয়েছিলাম, ওখানে যে আমি কথা ছিল গিটার বাজাবো, বাট একজন আমার থেকে বেটার গিটারিস্ট ছিল। তো আমি পরে ওকে হস্তান্তর করি। এখন হস্তান্তর করার পর আমার তো কিছু করা লাগবে। তো আই থট সবাই যেহেতু গাচ্ছে, বেসুরা হইলেও সমস্যা নেই, আমিও গাই। তো আমিও সবার সাথে আহ, গাওয়া শুরু করি। অ্যান্ড আফটার দ্যাট আমি পরে বাসায় আসার পর দেখি স্টোরি দিচ্ছে যে আমি অনেক ভালো সিঙ্গার। ওই দিন আমি জানতে পারি যে আমি গান গাইতে পারি। সো পরে ওরাই আমাকে সাজেস্ট করে কলেজ ফাংশন, ওখানে বিভিন্ন জিনিস আমি গান গাই। এবং আমি লিটারাল ফার্স্ট ইয়ার এত ফাংশন করছি কলেজে। তোমার রবীন্দ্র জয়ন্তী বলো, নজরুল জয়ন্তী বলো, তোমার হচ্ছে আহ, প্রত্যেকটা ক্লাবের ওরিয়েন্টেশনে থাকে, গান গাওয়া থাকে ওইসব। তারপরে লিটারাল সব কিছুতে আমি ছিলাম পুরো পাঁচ একটা বছর। আমাদের সব ম্যামরা টিচাররা যারা ছিল তারা আমাকে চিনে বা চিনতে একটা, আমি মনে করি না আমার মনে রাখার মতো আমি কোনো একটা পার্সন। সো কেন আমি এইসব জিনিস বলতেছি, খুবই ইরেলেভেন্ট মনে হইতে পারে। ওয়াই আই এম সিং দিস কজ ফার্স্ট ইয়ার লিটার যে পরিমাণ টাইম ওয়েস্ট করছি তোমার হচ্ছে সেভাবে আমি মানে গান বাজনা ঘোরাঘুরি, মানে লিটারাল পড়ালেখা আমি খারাপ স্টুডেন্ট কখনোই ছিলাম না। সবসময় টপ লেভেল ছিল। আর স্টিল এসবের কারণে হালকা আমাকে মানে একটা টোল পড়ছে। অ্যান্ড আমার স্টিল আমি আবার বলছি যে স্টিল এত খারাপ অবস্থা হওয়া সত্ত্বেও আমি কলেজের টপ 200 এর মধ্যে ছিলাম। সো সো তোমরা বুঝতেই পারছো হয়তোবা যে কি পরিমাণ আহ, তোমার অবস্থা খারাপ বিএফ শাহিন কলেজের ইন টার্মস অফ রেজাল্ট পড়ালেখার দিক। But আমি বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কালচারাল ফাংশনস, হ্যান্ডস অফ মানে আনডাউটেডলি তোমার হচ্ছে বিএফ শাহিন। নট অনলি আমি তো ঢাকা ছিলাম, বিএফ শাহিন ঢাকাতে। আর বিএফ শাহিন হচ্ছে তোমার কুর্মিটলা আছে, তারপরে অন্য তোমার বগুড়া, যশোর। তো এরকম অনেক আছে এবং প্রত্যেকটা বিএফ শাহিনী তোমার অসাধারণ তোমার কালচারাল ফেস্ট হয়। এক কুর্মিটোলা অ্যান্ড ঢাকা তো মানে ওয়ান অফ দ্য বেস্ট, তোমার কোনো তুলনা হয় না। সো আমি ওর মধ্যে ছিলাম। অ্যান্ড মানে বাঙ্ক দেওয়া বলতে গেলে যে ম্যাম, বাঙ্ক দেওয়া না, ম্যাম বলতো ম্যাম আমার ফাংশন আছে, ম্যাম দিয়ে ছেড়ে দিত, আমরা যাইতাম গান গাইতাম, এসে প্র্যাকটিস করতাম, রিহার্সাল চলতো। এইভাবেই চলছে প্রথম বছর। অ্যান্ড এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। ফার্স্ট ইয়ার শেষে আমার হচ্ছে ডেঙ্গু হয়। ডেঙ্গু হওয়ায় আমি লিটার অলমোস্ট 15 days বেড রিটার্ন ছিল। সো বেড থাকার কারণে আমার ওই টাইমেই আমাদের নবীন বরণ হওয়ার কথা ছিল, নবীন বরণে আমার পার্টিসিপেট করার কথা ছিল। সো ওই কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি। পরে যাওয়ার পর আমার কেউ খোঁজ খবর নেয় না। আমি যাই বলি, যখন গেছি তখন বলে আরে তুই, মানে তুই আমাকে, তোরা কি আমাকে নক দিবি না যে এরকম এরকম আমার চেষ্টা করবি না? এন্ড ওই দিন একটা ধাক্কা লাগছে যে কেউ কারো না। আমি আবারও বলতেছি, যারা তোমার তারা তোমার, বাট কলেজ ফ্রেন্ডস আর কোয়াইট আর্টিফিশিয়াল, স্পেশালি যারা তোমার সাথে কম্পিটিশনে না। তুমি গেলে ও তোমার জায়গায় গান গাইতে পারবে। সো চেষ্টা করবে। এবং আমার ভালো ছিল, মানে ম্যামের চোখে ভালো ছিল, আমি টপ বা আমাদের কলেজের টপ 3 থেকে 5 সিঙ্গারের মধ্যে ছিলাম। তো তো স্টেজের ফার্স্টের মানে সামনের অংশে আমরাই থাকতাম। তো আমি না গেলে আমার সাথে যে কম্পিটিশন করতেছে সেই আগাবে। বাট স্টিল ওই কারণে আমার পরে আমি অনেক হার্ট, মানে আমার কষ্ট লাগে। তো পরে আমি আর অংশগ্রহণ করি না। এবং লিটার সেকেন্ড ইয়ার থেকে আমার যে আমি চেষ্টা করছি, মানে ভেবেছিলাম যে আমি কলেজের আমাদের কালচার ক্লাবে ছিলাম, তো কালচার ক্লাবে আমি একটা পোস্ট জোগাড় করার চেষ্টা করবো, কারণ ওইটা আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক বড় ভূমিকা রাখে, অনেক ভালো একটা সিভিতে অনেক মানে ভার দেয়। বাট আমি পরে ভাবছি যে এখন মানে আর পসিবল না। এবং আলটিমেটলি দেখলাম ভাইয়াদেরকেও যেমনি ওরা পাম মেরে চলে, সেভাবে ওদের সময় দিচ্ছিল, ওই সময়টা আমি দিলে আমার পড়ালেখা হ্যাম্পার হতো। এখন আর সময় নেই। তো সেকেন্ড ইয়ারে বলবো না, আমাদের সময় ছিল না, সেকেন্ড ইয়ারের শেষের দিকে আস্তে আস্তে আমি নিজেকে রিকভার করলাম, পড়ালেখা শুরু একটা ভাবনা আনলাম। এবং লাস্ট এই টেস্ট থেকে আমি হচ্ছে পড়ালেখা শুরু করি। টেস্টের সময় আমি নিয়েছিলাম তোমার শিখো, কারণ শিখো ওই যে বারবার ফোন দেয় আম্মুকে। আমি অনলাইন পড়ালেখা তখন একদমই বিশ্বাস করতাম না। বাট আই ওয়াজ রং ম্যান। অনলাইন যে কতটা
মানে ইম্পর্টেন্ট, এটা আমি এই টাইমে বুঝতে পারছি। তো শিক্ষক কল দেওয়ায় আম্মু বলছে, তো আম্মুর কথা আমি পরে শিক্ষক রিভিশন ব্যাচে আমি হচ্ছে জয়েন দিই। রিভিশন ব্যাচে জয়েন দিই, অ্যান্ড আমি ফ্র্যাঙ্কলি বলবো, আমি যেহেতু আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, শিখর ম্যাথ স্যার যারা ছিল তারা অনেক ভালো ছিল। কেমিস্ট্রি মডিউল চলে, নট গনা। ফিজিক্স ওয়ার্স্ট, মানে এর চেয়ে পসিবল আমার মনে হয় না খারাপ। এবং মানে ওদের প্রথমত জিমি স্যারকে আমি মানে খারাপ বলবো না, বাট আমি বলছি ওনার পড়ানোর স্টাইলটা, এবং আসলে ওনাদেরকে না, আমি বলবো শিক্ষক ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল। একটা রিভিশন ব্যাচে যে পরিমাণ টাইম দেওয়া লাগে, বা অ্যাটলিস্ট আমাদের ছেলেপেলেরা যেটা চেয়েছিল যে সম্পূর্ণ রিভিশন দিবে, ওই সুযোগটা মানে দেওয়া হয়নি। আহ, তোমার হচ্ছে আমার যে যেটা চাই যে সবসময় সম্পূর্ণ কমপ্লিট করে দিবে, সেই জিনিসটা তারা করে দেয়। তো এই কারণে আমার পরে শিখর সাথে আমি পছন্দ করিনি, শিখর অ্যান্ড কন্টিনিউ করতে চাচ্ছিলাম না। পরে আমার একটা ফ্রেন্ড, অ্যান্ড আমি জানি এটা রং, বাট ও আমাকে ফ্রিতে যে তোমার টেলিগ্রামে এসিএস দেয়, অ্যান্ড আমি শুনছিলাম এসিএস এর ক্লাস অনেক বড়, প্রচুর বড়, লিটার 4-8 ঘন্টা। হ্যাঁ, সো ওই সবাই করতে চায় না, বাট কেন জানি আমার সেই ধৈর্যটা কাজ করছে, কেন জানি আলাপিক ভাবে আমার ওই টাইমে মানে প্রচুর পড়ার চেষ্টা যাচ্ছিল। এবং ওই যে একটা স্পিড আসছে না, ওই স্পিডটা আর আমি কখনো কম তুলিনি সত্যি বলতে। ওইটা আমি এই অ্যাডমিশন করতে চান্স। সো ওই এসিএস এর ফ্রি ক্লাস করতে করতে করতে, এবং আসলে ইট ওয়াজ ওয়ার্থ ইট। এসিএস এর ক্লাস বড় হইলেও, যেটা আমি প্রথম 1.5 বছর আমি কিচ্ছু পড়ি নাই, সো লাস্ট 2 মাসে আমার ওই 1.5 বছরে পড়াই লাগতো, এবং রিভিশন এসিএস ওইটাই দেয়। সো আমি কাউকে রিভিশনের জন্য হ্যান্ডস ডাউন আমি সবসময় রিকমেন্ড করবো এসিএস। এসিএস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফর রিভিশন, আমি নট বানাবো। সো এমনিতে আর তোমার যদি শিক্ষর ক্ষেত্রে আমি চাই না, কারণ আমি পরে ওই ডিভিশন এমনিতে আমি মনে করি তাদের আরো অনেক লং ওয়ে টু গো, বাট আমি আশা করি তারা একসময় মানে ওই পর্যায়ে পৌঁছাবে যেটা স্টুডেন্টদের প্রয়োজন। সো ওই রিভিশন কমপ্লিট করার পর আমি হচ্ছে তোমার এসিএস কমপ্লিট করে এক্সাম দিতে যাই, অ্যান্ড এক্সামে দিলাম, খারাপ হয়নি। ফিজিক্স আমার হচ্ছে পিসিএম এ তোমার 97 অ্যাভারেজ ছিল। তো বাকি দুইটা মানে কেমিস্ট্রি ম্যাথ তো মানে এসএসসির সাথে মিলিয়ে দিয়েছে, বাট ফিজিক্সটা আমার কিন্তু তোমার 192, উইচ ইজ অনেক ভালো। তো পরে আমি ভাবছিলাম যে কোনোভাবে, এবং আমি ওই টাইমে ম্যাথ অনেক খারাপ ছিল লিটারালি। তোমার মানে ম্যাথে আমি এতই খারাপ ছিল যে আমি ভেবেছিলাম যে ম্যাথটা এক্সাম হলে আমি বাস পাবো, কিন্তু আমি কেমিস্ট্রিতে অনেক ভালো ছিলাম। আমি কেমিস্ট্রিতে এখনো বলি ভালো, সেটা আমি তোমাদেরকে পরে কেমিস্ট্রি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, তোমার জাজ করে। সো ম্যাথে এতই খারাপ ছিলাম যে আই থট যে আমার এ প্লাস নিচে যেতে পারে। আমার ম্যাথ আমার আমার পুরো ইন্টার লাইফে আমার ম্যাথে কখনো এ প্লাস আসেনি। সো আমার ভয়টা ছিল, বাট ওই যে আমাদের গণ অভ্যুত্থান, আল্লাহর রহমতে, ওর কারণে পরে ওইটা একদিকে দেশের কল্যাণও বলবো, আবার হচ্ছে আমার রেজাল্টের কল্যাণও বলবো। মোট মিলে আমার ভালো হয়। অ্যান্ড দো দিনকাল অনেক ভয়ঙ্কর গিয়েছিল, ওই টাইমে আমার মাথার উপর দিয়ে হেলিকপ্টার যেতে, অ্যান্ড আই নিউ দ্যাট দে ওয়ার কুকিং সামথিং, দে ওয়ার ডুইং হার্ম। সো ওই জিনিসটা মাথায় নিয়ে কিভাবে মানে থাকা যায় আমি জানি। বাট বিষয় হচ্ছে, এখানে আমি বলবো যে আমার কলেজ লাইফের একটা মানে ইতি ঘটে এখানে পরে, এবং আমার পরে রেজাল্ট আসে। রেজাল্ট আমি বললামই, আমার রেজাল্টে তোমার হচ্ছে ইংলিশ আর হচ্ছে বাংলাতে এ প্লাস নিচে। সো এই কারণে আমার ভয় ছিল যে আমার কোথাও আমি এক্সাম দিতে পারবো না নাকি। কিন্তু আমার হচ্ছে এই যে পিসিএম এ যে আমি 95 থেকে 96 এর অ্যাভারেজ ছিল, সেটা আমাকে বাঁচায় দেয় এবং আমি সব জায়গায় এক্সাম দিতে পারি। সো এই নিয়ে আমি হচ্ছে বাকি পার্ট টু তে আমার পরে অ্যাডমিশন জানি যে কেন এভাবে, সেটা আমি ডিসক্রাইব করবো। And আমি আগে থেকে বলে রাখি যে এসএসসি যখন আমি এই যে কাজগুলো করতাম, তখন আমি কিন্তু দিনে দেখা যেত 4 ঘন্টা তোমার হচ্ছে ক্লাস করতাম। দিনে 4 থেকে 8 ঘন্টা, লিটারাল আমার হচ্ছে দিনে 4 থেকে 8 ঘন্টা তোমার হচ্ছে ক্লাস করতে পারতাম। So চিন্তা করছি যে আমি সারাদিন পড়ালেখা, এবং ইভেন লাস্টের সময় এমন একটা মানে স্পিড বুস্ট দিছি, আমি হচ্ছে দিনে 12 ঘন্টা পড়তাম। 12 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে একদম ভাগ করে নিতাম, তোমার হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, চারটা, তাহলে 3 4 12, থ্রি থ্রি থ্রি
তোমার হচ্ছে আর থ্রি। থ্রি থ্রি। এটা হচ্ছে বায়ো ধরো, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে কেম। এরকম চেষ্টা করতাম যে সকালে সকালে চেষ্টা করতাম বায়ো বা ম্যাথ হতো, কারণ এই দুটো আমার সবচেয়ে অপছন্দ ছিল, আমার পড়া মুড আসতো না। সো এই দুটার মধ্যে ইন্টারচেঞ্জ হইতো। আর ফিজিক্স আর কেমিস্ট্রি রাতে রাখতাম, বিকজ এগুলো আমার এমনিতেই মুড আসতো, এবং কেমিস্ট্রি রাতে মুড আসতো কারণ কেমিস্ট্রি ভালো লাগতো। তো দিনে 12 ঘন্টা পড়তাম। কিন্তু তোমাদের কারোই 12 ঘন্টা পড়া লাগবে না যদি তোমরা একদম প্রথম থেকে চাও, যদি এসএসসি কেউ দেখো, তাহলে যদি একদম প্রথম থেকে পড়ো, তোমার লিটার কি, আমার যারা আমার একটা আমাদের কলেজে যে ফার্স্ট বয় ছিল, এখন বুয়েটে ট্রিপলিতে, মহিউদ্দিন, ও প্রথম থেকে এভারেজে হয়তো বা দিনে 3 থেকে 4 ঘন্টা পড়তো, তারও কম হবে। অ্যান্ড হচ্ছে তোমার আহ, ওই রিভিশনের সময় ওরকমই পড়তো 3 থেকে 4 ঘন্টা। তো ওরকম এরকম গুছায় পড়লে তোমার একদমই চাপ পড়ে না। আমি আমার লাইফের যে চাপটা নিছি, তোমার লাগতোই না যদি তুমি একদম গুছায় পড়তাম মহিউদ্দিনের মতো বা আমার আরো কিছু ফ্রেন্ডের মতো। কিন্তু যারা হচ্ছে আমার মতো 2টা বছর মজা করছে, because আমি আমার সারা জীবন মুরগি ছিলাম, এখন আমি মুরগি হওয়া থেকে বের হতে চাইছিলাম। তো আমার জন্য ওইটা দরকার ছিল। আমি এখন সোশ্যাল অ্যাংজাইটি নাই, আমি হচ্ছে স্টেজে দাঁড়াইতে পারি, স্টেজ কাঁপাইতে পারি, সবার সাথে মানে চোখে চোখে কথা বলতে পারি। তো ওই জিনিসটা আমি আয়ত্ত করার পর আমার দরকার ছিল এই পুশটা দেওয়া, and আমি এর জন্য আমার 12 ঘন্টা ওয়ার্ক ইট ছিল। 12 ঘন্টা ক্লাস শুরু এরকম মানে প্ল্যান করছিলাম 12টা চ্যাপ্টার করে। তো সো এটার জন্য মনে হয় 1.5 মাস প্ল্যান নিয়েছিলাম, এবং বাকি আগের 1.5 মাস আমি পুরো প্রত্যেকটা রিভিশন কমপ্লিট করছি। বাট স্টিল, ইভেন ইন্টারের আগ পর্যন্ত, ইন্টারের দিন পর্যন্ত আমার ম্যাথের হচ্ছে তোমার স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, আর হচ্ছে তোমার বায়োলজির আরো মনে করো 3-4টা চ্যাপ্টার, তোমার কেমিস্ট্রি হচ্ছে অর্গানিক মানে অনেকাংশ, তারপর ফিজিক্স এর তোমার হচ্ছে ধরো মডার্ন ফিজিক্স, তারপর হচ্ছে পদার্থের কাঠনিক ধর্ম, এগুলো লিটারাল ধরাই হয়নি। মডার্ন ফিজিক্স আর সেমিকন্ডাক্টর, এই দুইটা স্যার আমাদের পড়াই নেই। পদার্থের গাঠনিক ধর্ম হালকা পড়াইছে। কেমিস্ট্রি অর্গানিকও স্যার শেষ করতে পারেনি। আর বায়ো তো আমি কারো কাছে পড়তাম না। ম্যাথ ও স্থিতিবিদ্যা গতিবিদ্যা শেষ করতে পারেনি। সো আমি ধরিই নি, আমি লিটারাল আল্লাহ রহমত হয়েছে। বিকজ যদি ম্যাথ, এই জন্যই বলছি যে ম্যাথ কেন আমার ভয় লাগছিল, কারণ আমি 2টা চ্যাপ্টার পারি না। তো আমি তো ম্যাথের আমার কোনো ওই যে একটা মানে সিকিউরিটি চ্যাপ্টার থাকে যে না পারলে এটা ধরবো, আমার ওই সিকিউরিটি ছিল না, আমি ধরবো কোথায়। দো স্থিতিবিদ্যা গতিবিদ্যা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, স্পেশালি গতিবিদ্যা, বাট ওইটা আমি জানতাম না। কিন্তু আমার আবার ফিজিক্সের তোমার হচ্ছে আহ, পড়া ছিল তোমার গতিবিদ্যা, তোমার থার্ড চ্যাপ্টারটা যেটা, কিন্তু আমি তো আর জানতাম না। তো এইদিকে আবার হচ্ছে তোমার ফিজিক্সে তো মডার্ন ফিজিক্স এমসিকিউ আমার 2টা ভুল ছিল। তো এরকম মডার্ন ফিজিক্স পারতাম না। তারপর হচ্ছে তোমার কি বলে, কেমিস্ট্রি অর্গানিকের ভয় ছিল যে একটু যদি হার্ড দিত তাহলে তো শেষ। তো ওটা থেকে আমি রিকভার করে যে কিভাবে এই যে তোমার শুধু ইংলিশ আর বাংলায় আমি ইংলিশ বাংলা সারা 2 বছর পড়িও নি। স্টিল দোষ ছিল। আমি আমি জানি না কি, এখন আমি হয়তো আমার হাতের লেখা অনেক খারাপ, যেটা দেখে বুঝতে পারছো। এন্ড ইংলিশ আর বাংলার মধ্যে আমি মাতব্বরি করছি, নিজের মন মাধুরী মিশায় লিখছি, যার কারণে এ আসছে। তো আমি দোষ দিব না। কিন্তু এইটা পিসিএম এর রেজাল্টটা, স্পেশালি ফিজিক্সটা, যেটা আমি এই যে মডার্ন ফিজিক্স এবং তোমার সেমিকন্ডাক্টর না পারা সত্ত্বেও আমি পেরেছি, দ্যাট ওয়াজ হোলসাম। বিকজ আমার এমসিকিউ 2টা ভুল করলে অনেকগুলো ট্রিকি এমসিকিউ ছিল এই আমাদের বছর, যেটা আমি পেরেছি। এবং সিকিউ এর ক্ষেত্রেও কয়েকটা ছোটখাটো টিক ছিল, যেটা তো আমি জানি যে আমার শিওর 10 আসছে। এই কারণে আমি বলতেছি যে ডোন্ট লুজ হোপ। যদি 2 বছর পড়ানো হয়, তাহলে শেষের মানে সময়টা মানে প্রেশার নিয়ে পড়া লাগবে, 12 12 ঘন্টা করে পড়া লাগবে। আর যদি 2 বছর পড়া হয়, তো তুমি 3 3 4 ঘন্টাও লাগবে না, মহিউদ্দিনের মতো চিলে পড়বা, ওরে দেখলে মনে হতো না যে ও ও একটা ফার্স্ট বয়। কিন্তু মানে ও এত চিলে থাকতো। কিন্তু ওই ফার্স্ট বয়, ও আমাদের কলেজ থেকে সবচেয়ে ভালো র্যাঙ্কিং এনেছে বুয়েট ট্রিপলিতে পড়ে। এই জন্য আমি একটা উদাহরণ দিলাম যে যে হচ্ছে সারা বছর আস্তে ধীরে পড়ে একটা পারফেক্ট রেজাল্ট আনছে, আর আমি হচ্ছে আরেকজন যে হচ্ছে সারা বছর না পড়ে লাস্টের মোমেন্টে একটা সেই পুশিং দিয়ে তোমার তুলনামূলক একটা ভালো জায়গায় দাঁড়াইতে পারছে। এবং আমার চেয়েও বেটার অবস্থান থেকে যারা নিচে গেছে, এবং কেন গেছে সেটা পরের ভিডিওতে আমি ব্যাখ্যা করবো।